আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লাজমি রহমান। আমি 1/0 এর একজন উপস্থাপিকা হিসেবে আজকে পরিচালনা করছি থার্ড আই বাই 1/0 টক্স। বর্তমানে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যয়নরত আছি। আজকে আমাদের থার্ড আই এর প্রথম এপিসোডের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিলিটারি টেকনোলজি সম্পর্কে। আজকের পর্বে আমরা আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধে মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল ইভেন্ট সম্পর্কে। আপনারা প্রথম পর্বে জেনেছেন আমাদের মাঝে ইতিমধ্যে অতিথি হিসেবে উপস্থিত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী এম.এন ইশতিয়াক আরাফ। আমরা এখন অতিথিরাতে জানতে চাইব দ্বিতীয় বিশ্বযুদ্ধে মেডিকেল এবং বায়োলজিক্যাল ইভেন্ট সম্পর্কে। আপনারা যারা ফেসবুক থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের পেজ 1/0 এডুকে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা ইউটিউব থেকে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেল 1/0 এডুতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপু, আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল ইভেন্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি যুদ্ধের পরিণতি বা সমাপ্তির সাথে সাথে সবচেয়ে বেশি যে জিনিসটি আমাদের চোখে পড়ে তা হচ্ছে মরদেহ বা মৃতদেহ বা যুদ্ধে পড়ে থাকা আহত সৈনিকদের ছবি। এই সকল সৈনিকরা তারা একটি কমান্ডের জন্য বা তাদের রাজা বা তাদের জেনারেলের নির্দেশে তাদের জীবন ত্যাগ করে যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে। একটি জরিপে দেখা গেছে একটি যুদ্ধে যতজন না সৈনিক সাথে সাথে মৃত্যুবরণ করে তার চেয়েও বেশি সৈনিক মৃত্যুবরণ করে যুদ্ধের পরবর্তী এবং দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির জন্য। এর মধ্যে রয়েছে যে কোনো জায়গায় গুরুতর আঘাত, অঙ্গহানি বা অন্যান্য যে কোনো ধরনের আঘাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মানে প্রথম বিশ্বযুদ্ধে যখন একটি যুদ্ধক্ষেত্রে হাজারো হাজারো সৈনিক আহত হতো তখন তাদের একটি ফিল্ড হসপিটালে নিয়ে যাওয়া হতো। সেখানে তাদের একটি অঙ্গতে সামান্য কিছু আঘাত পেলেও সেই অঙ্গটিকে অঙ্গচ্ছেদ করা হতো, কারণ তৎকালীন সময়ে ব্যাকটেরিয়া বা অন্যান্য যে কোনো ছত্রাকের আক্রমণে ওই অঙ্গটি থেকে পুরো শরীরেই একটি ক্ষতিকর জীবাণু ছড়িয়ে ফেলতে পারতো, যার ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বা তাদের সৈনিকদের এই ধরনের অস্বস্তিকর এবং দুর্বল পরিবেশ, এই ধরনের অস্বস্তিকর বা বাজে পরিবেশ থেকে বাঁচানোর জন্য একটি নতুন পন্থার উদ্ভাবন করে, যেটা কয়েকটি ভাগে ভাগ করতে পারি আমরা। এর মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে প্লাজমা ট্রান্সফিউশন বা ব্লাড প্লাজমা ট্রান্সফিউশন। প্লাজমা ট্রান্সফিউশন সম্পর্কে যদি দর্শকদের কিছু বলতেন। প্লাজমা ট্রান্সফিউশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কারের ফলে একজন জার্মান বিজ্ঞানী তার কয়েকজন সৈনিকের ওপর একটি নতুন পদ্ধতি টেস্ট করেন। সেই পদ্ধতিটি ছিল ব্লাড প্লাজমা ট্রান্সফিউশন। এর মাধ্যমে তিনি খেয়াল করে দেখতে পান একটি সৈনিকের রক্ত ফিল্ডে বা প্রতিকূল পরিবেশে যেই কয়দিন না সংরক্ষণ করা যায় এর চেয়ে অনেক বেশি দিন সুস্থ ও সুন্দরভাবে সংরক্ষণ করা যায় তার প্লাজমাকে। আমরা জানি প্লাজমায় রক্তের প্রয়োজনীয় সকল উপাদান এবং প্রোটিন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা একটি যুদ্ধে আহত সৈনিকের জন্য, যার অনেক বেশি রক্তহানি হয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় এবং জীবন বাঁচানোর প্রধান মাধ্যমও হতে পারে। এই ব্লাড প্লাজমা ট্রান্সফিউশনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় কয়েক লাখ সৈনিকের জীবন বেঁচে যায়, কারণ তারা যুদ্ধের ময়দানে বা ফিল্ড হসপিটালেই এই সুযোগটি পেতে পারত, যার ফলে তারা রক্তের জায়গায় প্লাজমা তাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হতো। এর ফলে তাদের শরীরে রক্ত প্রবাহ বা রক্তের ক্ষয়পূরণ, অতিরিক্ত রক্তক্ষরণ থেকে তাদেরকে বাঁচানো যেত। এর ফলে কিছুদিন পরেই সেই সকল সৈনিকগুলো সুস্থ হয়ে যেত এবং তাদের আবার কিছুদিন পরই নতুন ফ্রন্টে পাঠানো হতো। এটি ছিল জার্মানির সুপার সোলজার তৈরি করার প্রধান ধাপ। আমরা সবাই জানি পেনিসিলিন একটা বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল, এ সম্পর্কে যদি কিছু বলতেন। তৎকালীন বিশ্বযুদ্ধ চলাকালীন একটি সৈনিকের সবচেয়ে বেশি প্রাণ যেত যেহেতু রক্তক্ষরণ বা ঘাজনিত কারণে, সেহেতু আর এই ঘায়ের ফলে একটি ঘা থেকেই পুরো জীবাণু তার শরীরে ছড়িয়ে পড়তে পারতো, যার ফলে তার প্রাণহানি হতেই পারতো। আর এই ঘা যাতে কোথাও ছড়িয়ে না পড়ে এজন্য পৃথিবীর সবচেয়ে প্রথম অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ হচ্ছে পেনিসিলিন, যেটা এই ঘায়ের উপর প্রয়োগ করলে সেই ঘা থেকে সকল ধরনের জীবাণু
দূর হয়ে যেত বা মারা যেত। এর ফলে ওই অঙ্গটাকে অঙ্গচ্ছেদ করা কখনোই প্রয়োজন হতো না, যার ফলে একটা সৈনিক কিছুদিনের মধ্যেই সুস্থ বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারত। আমরা সকলেই জানি জার্মান মানুষ বা ডয়েচল্যান্ডের মানুষ পৃথিবীর সবচেয়ে রেশিয়ালি সুপিরিয়র জাতি হিসেবে মনে করতো নিজেদেরকে। তাদের প্রধান একটি বক্তব্য ছিল শক্তিশালীরা আরো শক্তিশালী হবে, দুর্বলরা দুর্বলই থাকবে। এবং এই ধারণাটিকে সঠিক প্রমাণ করার জন্য হিটলার 1930 সালের দিকে জার্মানিতে কিছু ড্রাগস ইউজ করার বৈধতা প্রদান করে। এই ড্রাগসগুলোর মধ্যে অন্যতম ছিল মেথ। এই মেথ ছিল একটি ঘুম নিবারণকারী ঔষধ, যা হচ্ছে গিয়ে একটি যুদ্ধ চলাকালীন সৈনিকদের, আমরা জানি সকলেই যে সৈনিকরা খুব কম ঘুমাতে হতো বা ঘুমের প্রয়োজন খুবই কম, কারণ যে কোনো সময় তাদের মধ্যে রাতে বা অন্য যে কোনো সময় তাদের আক্রমণ হতে পারতো ঘুমের মধ্যে। এই জন্য হিটলার মেথ ব্যবহারের নির্দেশনা তার সকল সৈনিকদের দিয়ে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুকালীন দিনগুলোতে যখন জার্মান সেনাবাহিনী বেলজিয়াম ক্রস করে ফ্রান্সের আর্ডেন ফরেস্টের মধ্যে দিয়ে চলাচল করছিল, তখন তাদেরকে 3 দিন না ঘুমিয়ে কাটাতে হয়। আর এই 3 দিন সকল সৈনিককেই না ঘুমিয়ে কাটাতে হয়, কারণ তারা যেই রাস্তার মধ্যে দিয়ে চলাচল করছিল সেটা ছিল পুরোটাই কোনো কভার ছাড়া। তার মানে তারা যে কোনো সময় এয়ার রেডস বা এয়ার অ্যাটাকের সম্মুখীন হতে পারে। এই জন্য নির্দেশ দেওয়া হয়েছিল প্রত্যেকটি সৈনিক কখনোই ঘুমাতে পারবে না। আর এই ঘুম যাতে না পায় সাধারণ সৈনিকদের, সেটার জন্য তারা মেথ প্রচুর পরিমাণে ইউজ করে ফেলেছে। এর ফলে তারা আর্ডেন 3 দিনেই ক্রস করে জেনারেল এরউইন রমেলের নির্দেশে তারা হচ্ছে গিয়ে 3rd এসএস প্যান্সার এবং 4th এসএস প্যান্সার ডিভিশনের সহযোগিতায় জার্মানির হচ্ছে গিয়ে ড্রাঙ্কিকের শহরের মানে ফ্রান্স এবং ব্রিটেনের সম্মিলিত বাহিনীকে একটি নির্দিষ্ট ক্রস সেকশনে নিয়ে আবদ্ধ করে ফেলে। এবং তার এই অপারেশনটির নাম এবং ওই অঞ্চলটির নাম ছিল যেহেতু ড্রাঙ্কিক, সেহেতু সেই সৈনিকদের এবং জার্মান এবং ফ্রান্সের সৈনিকদের বাঁচানোর জন্য এনসার্কেলমেন্ট থেকে ব্রিটিশরা একটি অপারেশন লঞ্চ করে, যেটার নাম ছিল অপারেশন ড্রাঙ্কিক। আপনারা সবাই জানেন কিছুদিন আগে একটা মুভি বের হয়েছিল, ওটার নাম ছিল অপারেশন ড্রাঙ্কিক। আর এই মুভিটা একেবারেই সত্য এবং 100% কাহিনী ভিত্তিক। আর যেহেতু আমরা বলতে পারি এখন সকলেই তখন জার্মান বাহিনীর ফেরোসিটি বা হচ্ছে গিয়ে সক্রিয়তা দেখে অনেকেই তাদের সুপার সোলজার মনে করত। আর পরে জানা যায় এই সকল সৈনিকরাই প্রচুর পরিমাণে মেথ ব্যবহার করত, যার ফলে তাদের ঘুম পেত না এবং তাদের মস্তিষ্ক অনেক বেশি সক্রিয় থাকতো। আমরা তো এতক্ষণ মেথ সম্পর্কে জানলাম, কিন্তু এর তো অনেক নেতিবাচক দিক রয়েছে। তো এই নেতিবাচক দিকগুলো নিয়ে যদি কিছু বলতেন। নেতিবাচক দিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা ছিল সেটা হচ্ছে এটি কয়েক বছর টানা প্রয়োগ করার ফলে আপনি তেমন কোনো সিমটমস সচরাচর দেখা যেত না, কিন্তু কয়েক বছর টানা ইউজ করার ফলে এটা আপনার মস্তিষ্কে এমন একটি পর্যায়ে ক্ষতি করে ফেলবে যা কখনোই রিকভার যোগ্য নয় কিছু বছর পরে। এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেদ জাতীয় জিনিস এবং যে কোনো ঘুম নিবারণ ঔষধ ব্যবহার করা সৈনিকদের জন্য সব জায়গায় এবং সব দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়। এরই মাধ্যমে আমাদের প্রথম এপিসোডের দ্বিতীয় পর্বের সমাপ্তি হয়েছে। এই পর্বে আমরা অতিথির কাছ থেকে জানতে পারলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল ইভেন্টস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা বর্তমান বিশ্বে মেডিকেল সায়েন্সকে অনেক এগিয়ে দিয়েছে। পরবর্তী পর্বে আমরা জানবো সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সম্পর্কে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরই মাধ্যমে আমরা আজকের পর্ব শেষ করছি এবং সবাইকে 1/0 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। এবং পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।